চন্দনপুর স্টেশনে এসে ট্রেন যখন থামল তখন ঘড়ির কাঁটা ৯টার ঘরে। চারিপাশ নিঝুম, কোথাও কোনো জনমানব নেই। দু একজন লোক ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না চন্দনপুর গ্রামের স্টেশনে। অনতি দূরে রয়েছে একটা নদী। নদী পার হয়ে ওপারে গেলেই গ্রাম, আর সেখানেই রমেশের পিসিমার বাড়ি। রমেশের গন্তব্যস্থল সেখানেই, কিন্তু এই রাতে নদী পারাপারের জন্য কোনো নৌকো বা ডিঙি পাবে কিনা সেই নিয়ে বড় চিন্তায় রয়েছে রমেশ। বাক্স প্যাঁটরা হাতে নিয়ে স্টেশন থেকে সেই দিকেই হাঁটা শুরু করল রমেশ। নদীর পাড়ে পৌঁছে চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে নিল রমেশ। একটাও নৌকা বা ডিঙি নেই। এখন সে নদী পার হবে কি করে? হঠাৎ করেই তার দৃষ্টি গেল দূরে দাঁড়িয়ে থাকা একটা নৌকোর দিকে। সামনে গিয়ে রমেশ ডাকল, মাঝি ভাই, ওপারে যাবে নাকি? হ্যাঁ বাবু, যাব, উঠে বসুন। মাঝির মুখটা কালো কাপড়ে ঢাকা। নৌকো যখন মাঝ নদীতে, তখন মাঝি বলে উঠল, বাবু, আমার বড় কষ্ট বাবু। রমেশ কিছু জিজ্ঞেস করতে যাবে, আচমকা দমকা হাওয়ায় মুখের কালো কাপড়টা উড়ে গেল। তারপর যে দৃশ্য রমেশ দেখল তা সহ্য করতে না পেরে আতঙ্কে জ্ঞান হারাল রমেশ। আপনারা শুনছেন বইটু স্টোরিজ কথার ডাকঘর। আজ কথার ডাকঘরে প্রিয়াঙ্কা অধিকারীর লেখা গ্রাম বাংলার ভূতের গল্প রহমত মিয়ার নাও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং গল্প শুনে আপনার মতামত অবশ্যই কমেন্টসে আমাদের জানাবেন। আজ গল্প পাঠে আমি রিতম, বিভিন্ন চরিত্রে মঞ্জুরি, অয়ন্তিকা, সায়ম, অমিত এবং কৃত্তিক। শুরু হচ্ছে প্রিয়াঙ্কা অধিকারীর গ্রাম বাংলার ভূতের গল্প রহমত মিয়ার নাও। চন্দনপুরের একটা ছোট্ট গ্রামে রয়েছে রমেশের পিসিমার বাড়ি। গতকাল যে রমেশ পিসির বাড়ি যায়নি তা ওর মনেই পড়ে না। এই নিয়ে কত রাগারাগি, মান অভিমান, কত কিছুই করেছে পিসি। কত বার ওকে ডেকে পাঠিয়েছে, কিন্তু সময় করে উঠতে পারেনি রমেশ। পিসিমা নিঃসন্তান বিধবা মানুষ। বাপের বাড়ির মানুষজন ছাড়া আত্মীয় স্বজন বলতে আর কেউ নেই। স্বামীর এক টুকরো ছিটে বেড়ার বাড়িতে সে একা একাই থাকে। বাপের বাড়িতে দাদা বৌদি মানে রমেশের বাবা মাও মারা গেছেন প্রায় 1 বছর হলো। নিজের কোনো ছেলেপিলে না থাকায় ভাইপো রমেশকে বড্ড ভালোবাসেন পিসিমা। রমেশও একসময় পিসিমা বলতে অন্ধ ছিল, কিন্তু সময় পেরিয়ে যায়, জীবন নিজের দিকে হাঁটতে শুরু করে, আর নিজের কাজে সকলেই ব্যস্ত হয়ে যায়। রমেশও সেই রকম ব্যস্তই হয়ে পড়েছিল। পিসিমার বাড়ি আর যাওয়া হয়ে ওঠেনি। নানান কাজের চাপে সময়ই করে উঠতে পারত না। পিসিমার অনেক ডাকাডাকির পর রমেশ আজ হঠাৎই ঠিক করে ফেলল পিসিমার বাড়ি চন্দনপুরে যাবে। যেমন ভাবা তেমনই কাজ। ট্রেনে করে রমেশ রওনা দিল চন্দনপুর। ট্রেনের গতি যতই বাড়ে দীর্ঘ পথ ততই কমে আসে। রমেশের মন ক্রমশ উতলা হতে থাকে।
না জানি পিসিমা কত আদর যত্ন করবে তাকে। এতদিন পর তার ভাই, তার প্রাণের ভাইপো তার বাড়ি আসছে বলে কথা। এই সব কিছু ভেবে নিজের মনেই হেসে ওঠে রমেশ। অবশেষে স্টেশনে যখন ট্রেন এসে থামল তখন রাত 9টা। নিজের বাক্স প্যাটরা নিয়ে ট্রেন থেকে নামল রমেশ। স্টেশন চত্বর প্রায় জনশূন্য বললেই চলে। 2-4 জন মানুষ ছাড়া আর কাউকেই তেমন বিশেষ দেখা গেল না। এইসবের মাঝে রমেশের কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা গেল। চন্দনপুর স্টেশন থেকে অনতি দূরে একটি নদী, আর সেই নদী পার হয়ে কয়েকশো পা হাঁটলেই পিসিমার বাড়ি। কিন্তু এই অসময়ে নদীর পাড়ে কোনো নৌকো বা ডিঙি পাবে কিনা এই নিয়েই তার দুশ্চিন্তা। অযথা দাঁড়িয়ে সময় নষ্ট না করে নিজের বাক্স প্যাটরা নিয়ে রমেশ এগিয়ে গেল নদীর দিকে। নদীর পাড়ে এসে সে চারিদিকটা ভালো করে চোখ বুলিয়ে নিল, কোথাও কোনো নৌকো বা ডিঙি রয়েছে কিনা। না, কেউ নেই। বড় বিপদে পড়লাম তো, একটাও নৌকা নেই। এই রাত্রিরে কেই বা নৌকা নিয়ে বসে থাকবে আমার জন্য? এখন উপায়? হঠাৎই তার দৃষ্টি গেল দূরে দাঁড়িয়ে থাকা একটা নৌকোর দিকে। পেয়ে গেছি, মুশকিল আসান। রমেশ একটু এগিয়ে গেল নদীর আরও কাছাকাছি। নদীর পাড় থেকে একটু দূরে নৌকো নিয়ে দাঁড়িয়েছিল মাঝি। মাঝিকে উদ্দেশ্য করে রমেশ বলল, আমাকে একটু নদীর ওপারে পার করিয়ে দেবেন? মাঝিকে খুব বেশি জোরাজুরি করতে হলো না। রমেশের একবার বলাতেই সে মাঝি রাজি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, যাব বাবু, আপনি উঠে বসুন। মাঝি ধীরে ধীরে নৌকোটাকে পাড়ে নিয়ে এলো। রমেশও আর কিছু ভাবল না। এমনিতেই অনেক রাত হয়েছে, তার উপরে যদি এখনও দাঁড়িয়ে থাকে তাহলে আর ওপারে যাওয়া হবে না তার। তাই যাকে পেয়েছে তারই হাত ধরে নদী পার হতে পারলেই রমেশের শান্তি। নৌকোতে চড়ে বসল রমেশ। নদীর স্রোতের সাথে তাল মিলিয়ে নৌকো এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। নদীর শীতল বাতাসে প্রাণ ভরে উঠেছে রমেশের। মাঝি বড্ড চুপচাপ, কোনো কথাই তিনি বলছেন না। তার উপরে কালো কাপড় দিয়ে মুখ ঢাকা। বড় কৌতূহল হলো রমেশের। নিজেকে আর আটক করে রাখতে পারল না রমেশ। সে বলে বসল, আচ্ছা কাকা, এত রাত্রি পর্যন্ত তুমি নৌকা চালাও বুঝি? কালো কাপড় দিয়ে আড়াল করা মাঝির মুখ। প্রথমবার জিজ্ঞাসা করায় কোনো উত্তর দিল না মাঝি। এত রাত অবধি লোক পাও মাঝি কাকা? আবারও প্রশ্ন করল রমেশ। এবার আর চুপ থাকলো না মাঝি। জি, আমার কষ্টের জন্য আমাকে থাকতে হয়। কষ্ট? কিসের কষ্ট? বড় কষ্ট বাবু, আমার বড় কষ্ট। হ্যাঁ, কি কষ্ট সেটাই তো জানতে চাইছি। দুজনের কথোপকথন শেষ হলো না, তার আগেই দমকা হাওয়ায় মাঝির মুখের কালো আবরণ সরে গেল। চাঁদের আলোয় রমেশ যা দেখল তাতে তার চোখ ঠিকরে বাইরে বেরিয়ে আসার উপক্রম। আকাশ বাতাস কাঁপিয়ে শোনা গেল সেই মাঝির বুক ফাটা কান্না। নদী যেন উত্তাল হয়ে উঠল। নৌকো স্বাভাবিকের চেয়ে একটু জোরেই দুলতে আরম্ভ করল। এইসব দেখে আর ঠিক থাকতে পারল না রমেশ, ওখানেই জ্ঞান হারালো। দাদা, ও দাদা, ও দাদা, আপনি ঠিক আছেন? রমেশের যখন জ্ঞান ফিরল তখন সে তাকিয়ে দেখল তার চারপাশে কয়েকজন ছেলে মেয়ে তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। রাতের অন্ধকার কেটে গিয়ে পরিষ্কার দিনের আলো ফুটে উঠেছে। রমেশের জ্ঞান ফিরতে কম বয়সী একজন যুবক আবারও বলল, এই তো জ্ঞান ফিরেছে। ও দাদা, বলছি আপনি কোথায় যাবেন? আমি 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 পিসিমার বাড়ি যাব। কিন্তু তোমরা কারা? আমরা এই গায়ের লোক, কাজে যাব বলে নদী পার হতে এসেছি। এসে দেখি আপনি এখানে পড়ে আছেন।
তা এখানে কি করে এলেন আপনি? তাদের কথার কোনো উত্তর দিল না রমেশ। রমেশের থেকে কোনো উত্তর না পেয়ে সেই ছেলেটি আবারও বলল, দাদা, আপনি একা যেতে পারবেন নাকি আমরা পৌঁছে দেব? না 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 না, আমি যেতে পারবো ভাই। চোখে মুখে জলের ছিটে নিয়ে কোনো ক্রমে উঠে দাঁড়ায় রমেশ। এরপর টলতে টলতে এসে উপস্থিত হয় পিসিমার বাড়ি। রমেশের জামা কাপড়ে ধুলো, ময়লা, ঘাস, কাদা সমস্ত কিছু দেখে পিসিমা বিচলিত হন। কি রে রমেশ, তোর জামা কাপড়ে ধুলোবালি লাগলো কি করে? তোর তো গতকাল আসার কথা ছিল, এত ভোরে এই অবস্থায় এসেছিস। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি তো ঠিক আছি পিসিমা। বলতে পারো তোমাদের ভালোবাসা আর ভাগ্যের জোরে আমি বেঁচে গেছি, না হলে কি যে হয়ে যেত আজ। কি হতো মানে? কি হয়েছে? পথে পথে কোনো দুর্ঘটনা ঘটেছিল? সে অনেক কথা পিসি, আমার এখন খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও না। ওহো, দেখেছো, জল না দিয়ে খেতে না দিয়ে কতই প্রশ্ন করে যাচ্ছি। তুই মুখ হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নে, আমি এক্ষুনি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। পিসিমার হাতে বানানো ঘরোয়া দই চিড়ে মাখা খেয়ে পরম তৃপ্তি পেল রমেশ। এরপর গতকাল রাতের সমস্ত ঘটনা বলতে আরম্ভ করল রমেশ। গতকাল রাতের ঘটনা শুনে আঁতকে উঠলেন পিসিমা। হায় হায়, কি সর্বনাশ! তুই তুই ঠিক আছিস তো রমেশ? আমি তো ঠিক আছি, কিন্তু এরকম একটা অভিজ্ঞতার মুখোমুখি যে আমি হব তা বুঝতে পারিনি। তোরই বা দোষ কিসের বল? আমারই উচিত ছিল দিনের আলো থাকতে থাকতে তোকে আসার কথা বলার। দোষটা আমারই, বুঝলি বাবা? আমি যদি তোকে সাবধান করে দিতাম তাহলে হয়তো এত বড় সর্বনাশের মুখোমুখি তোকে পড়তে হতো না। রাধা মাধবের অশেষ করুণা, তোর কোনো বিপদ আপদ হয়নি। কিসের সাবধান হওয়ার কথা তুমি বলছো পিসি? সে অনেক বড় কাহিনী। কি বড় কাহিনী বলো না। ওসব এখন বাদ দে তো। তবে শোন, এরপর থেকে যখনই আসবি দিনের আলো থাকতে থাকতে আসবি। সে আজ থেকে প্রায় বছর 3 আগের কথা। রহমত মিয়া নামে এক মানুষ ছিল, এই গাঁয়েই থাকতো। খুব মন খোলা মানুষ, যে যখন তার কাছে সাহায্য চাইতো সে তার সাধ্য মতো সাহায্য করত। বিষয় সম্পত্তি বলে তেমন কিছু ছিল না। বড় গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরোয়। কোনো ছেলে পিলেও ছিল না। স্বামী স্ত্রী দুজনের পেটের খাবারই দুবেলা জোগাড় করতে পারত না, তার উপরে আবার ছেলে পিলে। বহু বছর আগে রহমত মিয়ার বিবি অন্তঃসত্ত্বা হয়েছিল। খাবার দাবারের অভাবে না কি কারণে ঠিক জানা নেই, 6 মাসের মধ্যেই পেটের বাচ্চা পেটেই মারা যায়। তারপর থেকে রহমত মিয়ার বিবি কেমন যেন হয়ে যেতে থাকলো। নৌকা টেনে যা আয় করত তা দিয়ে টেনে টুনে তাদের সংসার চলত। বড় অভাবের সংসার। এভাবেই দিন চলতে থাকে। কিন্তু হঠাৎ একদিন রহমত মিয়ার বিবি খুব অসুস্থ হয়ে পড়ে। এই যায় সেই যায় অবস্থা। গ্রামের লোকজনের সাহায্য নিয়ে রহমত মিয়া তাকে হাসপাতালে ভর্তি করে। প্রায় 1 সপ্তাহ মতো ভর্তি ছিল। শহরের মতো অত ভালো ওষুধপাতির ব্যবস্থা ছিল না। মোটামুটি চিকিৎসা করে ডাক্তারবাবু বলল রহমত মিয়ার বিবির বড় অসুখ করেছে। গ্রামে তাদের চিকিৎসা করা সম্ভব নয়। বাঁচাতে গেলে তাকে নিয়ে যেতে হবে শহরের বড় হাসপাতালে। এই কথা শুনে তো রহমত মিয়ার মাথায় বজ্রাঘাত হওয়ার মতো অবস্থা। এদিকে নুন আনতে পান্তা ফুরোয়, তার উপরে শহরের বড় হাসপাতালে চিকিৎসার এত টাকা কোথায় পাবে সে?
গ্রামের প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি ঘুরে সাহায্য চাইতে থাকে রহমত মিয়া। যার যতটুকু সাধ্য সে ততটুকু দিয়েই রহমত মিয়াকে সাহায্য করেছিল। কিন্তু সবচেয়ে কষ্টের কি জানিস রমেশ, সত্যি যারা সাহায্য করলে হয়তো রহমত মিয়াকে এভাবে অকালে চলে যেতে হতো না, তারা কোনো রকম সাহায্যের হাত বাড়িয়ে দিলে না। মুসলিম বলে, নিচু জাত বলে নোংরা ভাষায় গালাগালি করে তাড়িয়ে দিতে থাকলো। এইভাবে তো আর জাতের বিচার হয় না। মানুষ সবাই সমান। হিন্দুর শরীরেও লাল রক্ত বইছে, আর মুসলমানদের শরীরেও লাল রক্ত বইছে। তবে কিসের এত জাত ফাত? নৌকা টেনে মানুষের কাছে সাহায্য চেয়েও শহরে নিয়ে যাওয়ার মতো অত টাকা জোগাড় করতে পারল না রহমত মিয়া। 2-1 দিনের মধ্যেই রহমতের লাশটা পাওয়া গেল নদীতে। গ্রামের মানুষ ভেবে নিয়েছিল রহমত মিয়া হয়তো আত্মহত্যা করেছে। তারপর থেকেই রাত্রি 9টার পর রহমত মিয়াকে নদীতে নৌকা চালাতে অনেকেই দেখেছে। কি বলো কি পিসি? তবে বলি কি, একটা কালো কাপড়ে নিজের মুখ ঢেকে রহমত মিয়া নৌকা চালায়। কেউ তার কাছে এলেই মুখের আবরণ সরিয়ে তাকে কিছু একটা বলার চেষ্টা করে। কি বলার চেষ্টা করতো রহমত মিয়া? তা কি আর কেউ শোনার অবস্থায় থাকে রে রমেশ? যে মানুষ রহমতকে দেখত সে ওখানেই মুচ্ছ যেত। কোনো কিছু শোনা বা বলার অবস্থাতেই সেই মানুষ থাকতো না। দুপুরে খাওয়া সেরে রমেশ বিছানায় শয্যা নেয়, কিন্তু কিছুতেই তার চোখে ঘুম আসে না। রহমত মিয়ার কথাটা সে কিছুতেই ভুলতে পারছে না। পিসিমাও বলল, রহমত মিয়া তার যাত্রীদের কিছু একটা বলার চেষ্টা করত, কিন্তু কি? রহমত মিয়া রমেশকেও তো কিছু একটা বলতে চেয়েছিল। কি কি বলতে চেয়েছিল রহমত মিয়া? বিছানায় শুয়ে শুয়ে এইসব ভাবতে ভাবতেই একসময় চোখে ঘুম নেমে আসে রমেশের। হঠাৎ রমেশ দেখতে পায় রহমত মিয়ার কঙ্কাল। দমকা হাওয়ায় মুখের কালো কাপড়ের আবরণ সরে গিয়ে রহমত মিয়ার কঙ্কাল বলছে, বাবু, আমার বড় কষ্ট। আমার কথাটা শুনেন দয়া করে। বিছানায় ধরপড় করে উঠে বসে রমেশ। সে কি স্বপ্ন দেখল? তবে কি পিসিমার কথা মতো রহমত মিয়া রমেশকেও কিছু বলতে চায়? কিন্তু কি? পিসিমাকে কোনো কিছু না বলে রমেশ ঠিক করলো আজ রাতে সে নদীর পাড়ে যাবে। সন্ধে থেকেই বড় উতলা হয়ে রয়েছে রমেশ। কি বলবে, কি বলবে পিসিমাকে? এইসব নিয়েই 7-5 ভেবে চলেছে। আর তখনই পিসিমা ডাক দিল, রমেশ, আয় বাবা, খেতে আয়। যাই পিসি। গরমটা বেশ ভালোই পড়েছে বলো পিসি? হ্যাঁ, তা পড়েছে বই কি। আমি ভাবছি খাওয়ার পরে বাইরে থেকে একটু ঘুরে আসব। এই রাতে? হ্যাঁ, কোনো অসুবিধা হবে না পিসি, তুমিও চলো না। পিসিমাকে সাথে নেওয়ার রমেশের কোনো ইচ্ছে ছিল না। শুধুমাত্র রাতে বেরোলে কোনো সন্দেহ না করে সেই জন্যই বলল, না রে, আমি যাব না, তুই যা। তবে মনে রাখিস, বেশি দূরে কোথাও যাবি না, তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ গো পিসি, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না। রাতের খাওয়া দাওয়া শেষ করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে পিসিমা বিছানায় ঘুমোতে গেল। রমেশও খাওয়া দাওয়া সেরে 9টা নাগাদ একটু পায়চারি করার অজুহাতে পিসির বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেল নদীর পাড়ে। চারপাশ জ্যোৎস্নার আলোয় আলোকিত। ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। নদী তার আপন ছন্দে কলকলো শব্দে বয়ে চলেছে। সেখানে তখন একটা নৌকোও নেই। রমেশ মনে মনে ভাবতে থাকে, আমার আশাটা কি অনুচিত হলো? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। কি করে পাবো এখন রহমত মিয়াকে? একবার কি ডাক দেব? কিন্তু আমার ডাক সে শুনতে পাবেই বা কেন? হঠাৎই রমেশের চোখ পড়ল নদীতে লণ্ঠন জেলে কিছু যেন একটা ভেসে আসছে। রমেশ সেদিকে তাকিয়ে থাকে। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর স্পষ্ট বোঝা গেল অন্য কিছু না,
ওটা একটা নৌকো। তবে কি এটাই রহমত মিয়ার নৌকো? রমেশও এক পা দুপা করে এগিয়ে গেল। অবশেষে নৌকোটা এসে থামল একেবারে রমেশের কাছে। আপনি এসেছেন বাবু। আমি জানতাম আপনি আসবেন। অন্যদের মতো পালিয়ে যাবেননি আপনি। আমি যে আসবো এ কথা তুমি কি করে জানলে রহমত মিয়া? জানি গো বাবু, জানি। আমার যদি একটা পোলা থাকতো, সে আজ আপনার বয়সী হতো। অভিজ্ঞতা, সবই অভিজ্ঞতা। মানুষ দেখলে বুঝতে পারি। আপনি যে এসেছেন, এতে আমি খুব খুশি হয়েছি বাবু। সে না হয় হলো, আমায় এবারে বলো রহমত মিয়া, তুমি কি বলতে চাও? আমার বড় কষ্ট বাবু, বড় কষ্ট। সেটাই তো জানতে চাই, কিসের কষ্ট তোমার? নিজের জন্য নয় বাবু। তবে কার জন্য? রাবেয়ার জন্য। রাবেয়া? কে এই রাবেয়া? আমার বউ গো বাবু, আমার বউ। তার জন্য তোমার কেন কষ্ট? ওর জন্যেই তো আমার যত চিন্তা কষ্ট। আমার রোজগারেই তো সংসারটা চলতো। এখন যে বেচারি রাবেয়া কোনো মতে ভিক্ষে করে নিজের পেট চালাচ্ছে, তখন বেঁচে ছিলাম। তখনই ওর একটা বড় ব্যাধি ধরা পড়েছিল। সেই নিয়ে বড় কষ্টে ছিল আমার বিবি, বড় কষ্টে ছিল। কি ব্যাধি ধরা পড়েছিল? কি ব্যাধি তা তো মনে নেই বাবু। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কঠিন ব্যাধির নাম আমি কি করে মনে রাখি বলতো? রাবিয়া আমার একবার মা হয়েছিল, 6 মাসের গর্ভবতী। তখন পুকুর পাড়ে পড়ে গিয়ে আঘাত পায়। তারপর পেটের মধ্যেই বাচ্চাটা মারা যায়। এই ঘটনার পর বিবি আমার কেমন চুপচাপ হয়ে গেল। 20-22 বছর পার হয়ে গেলেও স্বাভাবিক হলো না। বেশি কথা বলতো না, বাইরে কারোর সাথে মিশতো না। সেই বাচ্চাটা যদি বেঁচে থাকতো, আজ তোমার মতোই বড় হতো। এই দেখুন, আপনি আগে করতে করতে তুমি বলে ফেললাম। রাগ করবে না বাবু? না না, আমি রাগ করিনি। তোমাকে আমার ছেলের মতো ভেবেই সব কথা বলছি বাবা। তুমি আমাকেই কেন বলছো, আর কাউকে বলছো না কেন? বলার চেষ্টা করেছি বাবু, কিন্তু কেউ তেমন শোনেনি। তাছাড়া সবাই তো আর ভালো মনের মানুষও হয় নাকি না? আচ্ছা, তারপর কি হলো রহমত মিয়া? এত বছর পর হঠাৎ করে একদিন রাবিয়া অসুস্থ হয়ে গেল। এই যায় সেই যায় অবস্থা। গায়ের মানুষজনদের সাহায্য নিয়ে বিবিকে গায়ের হাসপাতালে ভর্তি করলাম। তারপর ডাক্তারবাবু জানালো রাবিয়ার কঠিন অসুখ করেছে, গায়ের থেকে চিকিৎসা হবে না। শহরে নিয়ে না গেলে বাঁচবে না বিবি আমার। অসুখ সারানোর জন্য প্রয়োজন ছিল প্রচুর টাকার। রহমত মিয়ার কথা শেষ হওয়ার আগেই রমেশের মনে পড়ে গেল পিসিমার বলা কথা, তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে, নইলে আর এক কাণ্ড ঘটে যাবে।
রমেশ তখন রহমত মিয়াকে বলল, তুমি কি করে মারা গেলে রহমত মিয়া? সে অনেক বড় কাহিনী। তবে থাক রহমত মিয়া, আমাকে পিসির বাড়ি ফিরতে হবে, নইলে যে পিসি চিন্তা করবে। কাল কাল এসে আমি সমস্ত কথা শুনবো। সত্যি সত্যি কাল তুমি আসবে বাবু? সত্যি আমি কাল আসবো। তুমি যখন আমাকে তোমার ছেলের মতো ভেবে তোমার কষ্টের সব কথা বলতে চেয়েছো, তা না শুনে আমি থাকি কেমন করে? কাল নিশ্চয়ই আসবো। সত্যি আসবে তো? সত্যি আসবো। আজ যাই, নইলে পিসিমা আবার আমাকে দেখতে না পেয়ে গোটা গ্রাম হয়তো এই রাত্রিবেলা মাথায় করবে। এমনিতে অনেকটা সময় পেরিয়ে গেছে। কথাটা বলেই রমেশ রহমত মিয়ার থেকে বিদায় নিল। বাড়ি ফিরে রমেশ দেখল পিসিমা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সে কোনো সারা শব্দ না করে চুপি সারে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন যথাসময়ে রমেশ নদীর পাড়ে এসে উপস্থিত হল। কালকের মতো আজ আর রহমত মিয়ার জন্য অপেক্ষা করতে হলো না। রমেশের উপস্থিত হওয়ার অনেক আগেই সে নদীর পাড়ে এসে উপস্থিত হয়েছে। রমেশকে দেখে রহমত মিয়া বলল, তুমি এসো বাবা। হ্যাঁ, কথা যখন দিয়েছি আসবো তখন তো আসতে হবেই। এবার বলো তো দেখি, তুমি কিভাবে মারা গেলে? সে অনেক লম্বা কাহিনী, শোনো তবে। রাবিয়ার অসুখ সারানোর জন্য দরকার ছিল প্রচুর টাকার, যার সাহায্যে রাবেয়াকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারতাম। কিন্তু আমি বড়ই গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরোয়। এক বেলা পেট ভরে খেলেও পরের বেলা পেটে ভিজে গামছা দিয়ে দিন কাটাতে হতো অনেক সময়। এত টাকা কোথা থেকে জোগাড় করব? গায়ের বড় বড় মানুষদের বাড়ির দোরগোড়ায় গিয়ে সাহায্য চেয়েছিলাম। কয়েকজন মানুষ সাহায্য করলেও কিছু মানুষ কুকুরের মতো তাড়ায় দিয়েছিল। মনের কষ্টে মানুষের থেকে সাহায্য চাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম। রাবেয়ার মুখের দিকে তাকাতে পারতাম না। প্রতিদিনের মৃত্যু যন্ত্রণা যেভাবে কষ্ট পেত, তাতে আমার সত্যি খুব কষ্ট হতো বাবা। নৌকো টিনে যেটুকু টাকা উপার্জন হতো, তাই দিয়েই গাঁয়ের হাসপাতালে ডাক্তার দেখিয়ে ওষুধপাতি চলতে থাকলো। আবার রাবেয়ার আল্লাহর দোয়ায় ওই ওষুধ খেয়ে দিন কাটতে থাকলো। রাবিয়ার খুব একটা সুবিধা না হলে ওই আর কি, কলা গাছে বাঁশ দিয়ে ঠেক দেওয়ার মতো করে চলে যেত। এমনই একদিনের ঘটনা। আকাশ কালো করে মেঘ জমেছিল। সবাই নৌকা নদীর পাড়ে বেঁধে যে যার বাড়ি ফিরে গিয়েছিল। একমাত্র রয়ে গিয়েছিলাম আমি, শুধুমাত্র 2 টাকা বেশি আয় করব বলে। ওই দুর্যোগ মাথায় নিয়ে সারা সন্ধে নৌকা এপার থেকে ওপার করেছিলাম। অবশেষে আকাশের গতি বিশেষ ভালো না বোঝায় নৌকা নোঙর দিয়ে বাড়ির পথে রওনা হয়েছিলাম। পথে সে কি তুমুল ঝড় বৃষ্টি। সেই পরিস্থিতিতে হাঁটা প্রায় দুষ্কর হয়ে উঠেছিল। তাই আশ্রয় নিয়েছিলাম এই গাঁয়ের পুরনো জমিদার বাড়িতে। ভাঙাচোরা বাড়ি, কেউ থাকতো না। জমিদার বাড়ির বংশধরেরা পুরনো বাড়ি ছেড়ে অন্যথায় নতুন বাড়ি করে রয়েছে এখনো। আল্লাহকে ধন্যবাদ জানালাম মাথার উপরে অন্তত একটা ছাদ দেওয়ার জন্য। বৃষ্টির হাত থেকে অন্তত বাঁচতে তো পারলাম। এদিকে রাবিয়ার জন্যে বড্ড চিন্তা হচ্ছিল আমার। কিন্তু
অপেক্ষা করা ছাড়া আর তো কোনো পথ ছিল না। তাই অপেক্ষা করতে থাকি বৃষ্টি থামার। সময় অনেক পেরিয়ে গেলেও বৃষ্টি আর থামলো না। প্রাকৃতিক দুর্যোগ যেন ক্রমশ বেড়েই চলেছিল। হঠাৎ করে পায়ের কাছে এসে পড়ল পুরনো কাঠের তৈরি কাগজের এক টুকরো। বেশ পুরনো, শক্ত পোক্ত কাগজ, কিছুটা ওই ঠিক ডাক টিকিটের মতো। সেটিকে হাতে তুলে নিলাম। ময়লা আবর্জনা ভেবে ফেলে দেব ঠিক করেছিলাম। সেই সময় আকাশের বিজলিতে দেখতে পেলাম তাতে কিছু আঁকা আছে, কোনো একটা নকশা। প্রথমে নকশাটার কিছু বুঝতে পারিনি। বেশ কিছুক্ষণ যাবৎ নকশাটার দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ করে আমার মনে হলো এটা কি শুধুই আঁকা নকশা নাকি অন্য কিছু। কৌতূহলটা বেড়ে গেল। আরো ভালো করে বোঝার জন্য লণ্ঠনের আলো বাড়িয়ে চোখের সামনে তুলে ধরলাম। নকশাটা ভালো করে দেখতে থাকলাম। তারপর নকশার আঁকা পথ অনুসরণ করে জমিদার বাড়ির দক্ষিণ কোণায় গেলাম। হুবহু নকশাতে যেমন আঁকা ছিল ঠিক সেই রকমই একটা অশুদ্ধ গাছ দেখতে পেলাম। তারপর আবার সেই নকশাটার দিকে তাকালাম। অদ্ভুত জিনিস কি জানো বাবা, নকশাটায় আঁকা গাছটার তলায় একটা গর্ত আঁকা ছিল। এর অর্থটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। তখনই হঠাৎ করে আল্লাহর দোয়ায় মনে হলো গাছটার গোড়াটা কি খোঁড়ার কথা ইঙ্গিত করছে। মাটিটাকে খোঁড়ার জন্য ধারালো অস্ত্র খুঁজতে থাকলাম। জমিদার বাড়িতে খুঁজতে খুঁজতে একটা পুরনো মরচে পড়া শাবল দেখতে পেলাম। সে শাবলের সাহায্যে অশ্বত্থ গাছের গোড়াটা খুঁড়ে ফেললাম। অনেকটা গভীর করে খোঁড়ার পর যা পেলাম চমকে ওঠার মতো একটা বাক্স। আগের থেকে বৃষ্টিও ততক্ষণে ধরে এসেছে। বাক্সটাকে হাতে তুলে নিলাম। এরপর কাদা মাটিটাকে ধুয়ে দেখলাম বাক্সটার উপর চাকার মতো কিছু একটা লাগানো আছে। ভয়ে ভয়ে সেটিকে ঘোরাতে থাকলাম। অবশেষে বাক্সটা খুলে গেল। বাক্স ভর্তি স্বর্ণ মুদ্রা। আমার চোখ তো সানা বড়া হয়ে গেল। আল্লাহর বড় দয়া। রাবিয়ার চিকিৎসার কথা ভেবে বাক্সটাকে আঁকড়ে ধরলাম। মনে মনে ভাবলাম, আল্লাহ এটা আমায় পাইয়ে দেছে, না হলে কেনই বা এই জল ঝড়ের রাতে আমি জমিদার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। বাক্সটাকে গামছা চাপা দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু বাড়ি আর পৌঁছাতে পারলাম না। জমিদার বাড়ি থেকে বেরোনোর সময় দেখা হলো জমিদার বংশের ছোট ছেলের সাথে। গা থেকে এত মদের গন্ধ বেরোচ্ছিল যে তার সামনে দাঁড়ানো প্রায় দুষ্কর হয়ে উঠেছিল। পুরনো ভাঙা জমিদার বাড়ি থেকে বেরিয়ে যেতে গিয়ে দেখি সে আমায় চেপে ধরল। এই মিয়া, তুই এখানে কি করিস? কিছু না বাবু, এই বৃষ্টি হচ্ছিল তো, তাই মাথা গুঁজে একটু দাঁড়ায়ছিলাম। তোর হাতে এটা কি আছে মিয়া? তেমন কিছু না, এই বাড়ির জন্য কিছু জিনিসপত্র। বাড়ির কিছু জিনিস নাকি অন্য কিছু?
এই ভাঙা জমিদার বাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে যাচ্ছিস না তো? কি বলেন কি ছোট বাবু, আমি আবার কি চুরি করব এই ভাঙা বাড়ি থেকে? আছে আছে, এই বাড়িতে অনেক মূল্যবান একটা জিনিস আছে। সেটাই তো খুঁজছি, কিন্তু খুঁজে আর পাচ্ছি না। কি কি খুঁজছেন ছোট বাবু? ঠাকুরদার মুখে অনেকবার শুনেছি গুপ্তধনের কথা, সেই গুপ্তধনের সন্ধানেই আছি। একবার যদি পেয়ে যাই কেল্লা ফতে। কিন্তু তুই তো বললি না তোর হাতে এই গামছাটা চাপা কি আছে? বললাম তো বাবু, বাড়ির লগে কিছু জিনিস কিনেছিলাম, সেটাই আছে। তাহলে দেখা দেখি। না না, দেখানো যাবে না বাবু। আমতা আমতা করে কথা বলার ফলেই মনে সন্দেহ হয়েছিল জমিদার বাড়ির ছোট ছেলে। যতক্ষণ মুখে হচ্ছিল ততক্ষণ কোনো সমস্যাই ছিল না, কিন্তু সমস্যাটা তৈরি হলো গায়ে হাত তোলায়। নেশাগ্রস্ত অবস্থায় জমিদার বাড়ির ছোট ছেলে আমার গায়ে আঘাত করলো। তাতে আমি ধরাশায়ী হয়ে যাই এবং বাক্সের চাপাটা অর্ধেক খুলে যায়। বাক্সটাকে দেখে সন্দেহ হয় ছোট বাবু। এরপর শুরু হয় বাক্সটি টানাটানি। জমিদার বাড়ির ছোট ছেলের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে থাকি। ছোট বাবুর চোখের আড়াল হয়ে বাক্স এক গোপন স্থানে লুকিয়ে দিই। তারপর কি হলো? তারপর দৌড়াতে দৌড়াতে এসে উপস্থিত ওই নদীর ধারে। বৃষ্টির জন্য নদীর পাড় নরম ছিল, পা ফসকে পড়ে যায় তাই নদীর জলে। নদী ছিল উদ্ধার। মাতাল নদীতে নিজেকে আর বাঁচাতে পারলাম না। নিজের চলে যাওয়ার কথা শেষ করে থেমে গেলেন রহমত মিয়া। তার মুখে আর কোনো কথা নেই। অপলক দৃষ্টিতে চেয়ে আছেন রমেশের দিকে। এখন তবে উপায় কি? তুমি কি করতে চাইছো? করতে তো অনেক কিছুই চাই, কিন্তু আমি নিজে তো আর করতে পারবো না। আমি অশরীরী। আমার মনোবাসনা তুমি পূরণ করবে বাবা, এটা আমার অনুরোধ। আরে কি করছো কি? তুমি আমার পিতৃতুল্য, এভাবে বলো না। কি করতে হবে? সেই স্বর্ণ মুদ্রা তুমি ভাঙা জমিদার বাড়ি থেকে উদ্ধার করবে। তারপর সেগুলি দিয়ে রাবিয়ার ভবিষ্যতের জন্য তোমার যা মনে হবে করবে। বেশ, ঠিক আছে, যেমনটা চাইছো তেমনটাই হবে। কোথায় আছে সেই স্বর্ণমুদ্রা পরিপূর্ণ বাক্স? শোনো, খুব মন দিয়ে শোনো। জমিদার বাড়ির পেছনের দিকে রয়েছে একটি কুয়ো। সেই কুয়োর মধ্যেই রাখা আছে বাক্স। কুয়োর মধ্যে? হ্যাঁ। ওখান থেকে তো যে কেউ পেয়ে যাবে। না, এত সহজ নয়। কারোর মাথায় কুয়োর কথা আসবেই না। কেন? ওই গুপ্তধন জমিদার বাড়ির পূর্বপুরুষের রাখা। যিনি রেখেছেন তিনি হয়তো মারা গেছেন বহু দশক আগে। এই কথা কেন বলছো? বলছি কারণ কয়েক বছর আগেও জমিদার বাড়িতে লোকজন বসবাস করত। তার মানে কুয়োর জল ব্যবহার করবে এটা স্বাভাবিক। কুয়োর মধ্যে যে গুপ্তধন থাকতে পারে এটা কেউ কল্পনাও করতে পারবে না, কারণ কুয়োর মধ্যে বাক্সটা আমি রেখেছি। জমিদার বাড়ির ছোট ছেলে অন্যান্য জায়গায় ভালো করে খুঁজলেও কুয়োর কথা ওর মাথায় আসবে না।
বুঝলাম, তবে কালই এই বাক্স উদ্ধারের কাজ হোক। তা করতেই পারি, তবে সাবধান। জমিদার বাড়ির ছোট ছেলে পাগল হয়ে এই গুপ্তধন খুঁজে চলেছে, ওর থেকে সাবধান। জমিদার বাড়ির ওপর নজর রাখার জন্য ও ফেউ লাগাতেই পারে। তবে তুমি ভয় পেও না, আমিও তোমার সাথে থাকব। কেউ যদি তোমায় বাধা বা কোনো ক্ষতি করতে আসে, তাকে ওখানেই শেষ করে দেব। অট্টহাসিতে ফেটে পড়ল রহমত মিয়া। এ যেন কোনো যুদ্ধ জয়ের হাসি। পরিকল্পনা মাফিক পরের দিন সন্ধেবেলা রমেশ ভাঙা জমিদার বাড়ির সামনে এসে উপস্থিত হল। চারপাশটা ভালো করে তাকিয়ে দেখল কেউ কোথাও আছে কিনা। কেউ না থাকলেও একজনের থাকার কথা রয়েছে, সে হল রহমত মিয়া। তাকে এই তল্লাটে দেখা গেল না। এক পা করে এগোতে থাকলো রমেশ। মনের মধ্যে কেমন যেন একটা অজানা ভয় কাজ করছে। হঠাৎ অদৃশ্য কণ্ঠ ভেসে এলো, আমি আসি, এগিয়ে যাও তুমি। কোনো বিপদ আসার আগে তোমায় আমি ঠিক রক্ষা করে নেব। ভেসে আসা অদৃশ্য কথায় প্রথমটা রমেশ থমকে গেল, কিন্তু এই কণ্ঠস্বর তার বড্ড চেনা। মুখের মধ্যে স্বস্তির হাসি নিয়ে এগিয়ে গেল রমেশ। অবশেষে উপস্থিত হলো জমিদার বাড়ির কুয়োর সামনে। টর্চের আলোয় রমেশ দেখল কুয়ো পুরোপুরি শুকনো। যত দূর চোখ যায় শুধু শুকনো পাতা ছাড়া আর কিছুই দেখা যায় না। কিরে, থামলি কেন? সামনে তাকিয়ে দেখো, কুয়োতে জল নেই, শুকনো পাতায় পরিপূর্ণ। এখানে দাঁড়িয়ে জলের কথা ভাবলে হবে না। যত তাড়াতাড়ি সম্ভব কুয়োর ভেতরে প্রবেশ কর। হ্যাঁ? আরে হ্যাঁ নয় হ্যাঁ। কিন্তু আরে বাবা, কোনো কিন্তু নয়, আমি তো আসি। হাতে একটা শক্তপোক্ত লাঠি আর টর্চ নিয়ে কুয়োর ভেতরে প্রবেশ করল রমেশ। বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর তার হাতে একটা মরচে পড়া বাক্স ঠেকল। সেইটা হাতে তুলে নিল রমেশ। কিছু একটা বলতে যাবে, ঠিক এমন সময় রহমত মিয়া বলে উঠল, হ্যাঁ 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 হ্যাঁ, এটাই এটাই, তাড়াতাড়ি উঠে আয়। কেন, আবার কি হলো? ফেউ পড়েছে পেছনে, ফেউ দুইজন এদিকেই আসছে। শিগগির উঠে আয়, শিগগির। তাড়াতাড়ি করে কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসে রমেশ। রমেশকে সাথে নিয়ে রহমত ফেউদের চোখের আড়াল হয়ে যায়। কোথায় গেল? কোথায়? ছোড়াটাকে তো এই দিকেই আসতে দেখেছিলাম। আসতে দেখেছিলি তো, গেল কোথায়? অন্ধকারে তুই ঠিক দেখেছিলিস তো? আরে হ্যাঁ বাবা, আমি একদম ঠিক দেখেছি। ওই ছোড়াটাকে আমি এদিকেই আসতে দেখেছি। আরে এদিকে আসতে দেখেছিলিস তো, গেল কোথায়? জলজ্যান্ত মানুষটা তার কর্পূরের মতো উবে যেতে পারে না। শুধু শুধু সময় নষ্ট। এই চল চল চল, এখান থেকে চল। জমিদার বাড়ির ছোট ছেলের ফেউ দুজন সেখান থেকে চলে গেল। তাদের চলে যাওয়ার পর রহমত রমেশকে সাথে নিয়ে অতি সন্তর্পণে জমিদার বাড়ি থেকে বের হলো। পরের দিন সকাল হতেই রমেশ রওনা দিল রহমত মিয়ার বাড়ির উদ্দেশ্যে। ছোট্ট এক ঘরের ছাউনি দেওয়া বাড়ি। অসংখ্য লতা গুল্ম আঁকড়ে ধরেছে মাটির বাড়িটাকে। একপাশের দেওয়ালে ধরেছে ফাটল। আর কিছুদিন অতিবাহিত হলেই দেওয়ালটা ধসে পড়বে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে রমেশ ডাক দিল, কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। রমেশ আবার ডাক দিল, বাড়িতে কেউ আছেন? বাড়ির ভেতর থেকে জরাজীর্ণ শরীর নিয়ে একজন মহিলা বেরিয়ে এলেন। কে আপনি? কাকে চাই? আজ্ঞে, আমি রমেশ। রমেশ? কে রমেশ? আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না,
আমি রহমত মিয়ার খুব ভালো একজন বন্ধু। ও আচ্ছা, আপনি ওনার বন্ধু? কিন্তু বাবু, উনি যা নেই, আজ কয়েক বছর হলো উনি আল্লাহ দরবারে চলে গেছেন। মহিলার পরনের পোশাকে অসংখ্য তালি মারা, দেহটা অত্যন্ত জীর্ণ শীর্ণ। তাকে দেখেও কথা বলে রমেশের বুঝতে বাকি রইল না যে এই রহমত মিয়ার বিবি রাবেয়া বেগম। তাকে দেখে চোখ ফেটে জল বেরিয়ে আসে রমেশের। শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে রহমত মিয়ার বিবি বলে, তা বলি বাবু, এই সময়ে আপনি এখানে কেন এসেছেন? কোনো দরকার মানে? এরপর রমেশ রাবেয়াকে সমস্ত ঘটনা খুলে বলে, আর সেই এক বাক্স সোনার মোহর তার হাতে তুলে দেয়। রহমত মিয়ার সাথে সাক্ষাতের পুরো ঘটনা শুনে চোখের জল ধরে রাখতে পারে না রাবেয়া। আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তুমি আমার মরতারে ভালো রেখো, এই কষ্টের জীবন ওরে আর দিও নে আল্লাহ, ওরে আর এই কষ্টের জীবন দিও নে। নিষ্পলক নয়নে রাবেয়া বেগমের দিকে তাকিয়ে থাকে রমেশ। রহমত মিয়ার অসম্পূর্ণ কাজ সে পূরণ করেছে ঠিকই, কিন্তু এখনও তার কর্তব্য সমাপ্ত হয়নি। একটা ছোট কুঁড়ে ঘরে অসহায়ভাবে দিনের পর দিন থাকছে রাবেয়া বেগম। রহমত মিয়ার মৃত্যুর পর সে একেবারেই একা। এখন হঠাৎ করে এই বিপুল ধনরাশি লাভের কথা লোকমুখে রটে গেলে তার প্রাণের বিপদ হতে পারে। তাহলে না, কিছু একটা তাকে ভাবতেই হবে। আর তাছাড়া শহরে গিয়ে চিকিৎসা করাবে বললেই তো আর করানো যায় না, কাজটা তো অত সহজ নয়। রাবেয়া সহজ সরল মানুষ, এই গাঁয়ে গঞ্জে তার বেড়ে ওঠা, শহরের চালচিত্রের সঙ্গে সে পরিচিত নয়। এর মধ্যে অমন বিপুল ধনরাশি নিয়ে সে যদি শহর অভিমুখে যাত্রা করে, তাহলেও প্রতারণার শিকার সে হতে পারে। সুরক্ষার একটা ব্যাপারও থেকে যায়। তাহলে কি করা যায়? রমেশ কিছুক্ষণ ভাবে। হঠাৎই তার মাথায় বিদ্যুৎ খেলে যায়। কথাটা তার আগে মাথায় আসেনি কেন? হ্যাঁ, সে এটাই করবে। রমেশ সিদ্ধান্ত নেয় রাবেয়াকে নিয়ে সে কলকাতায় যাবে এবং চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে দেবে। রাবেয়া কথাটা শুনে ভীষণ রকম অস্বস্তিতে পড়ে। প্রথমত সে একেবারেই রাজি হয় না রমেশের প্রস্তাবে, কিন্তু অবশেষে রমেশের বোঝানোতে রাজি হয়ে যায়। পরদিন সকাল, তীরে নৌকো দাঁড়িয়ে আছে। রমেশ আর রাবেয়া আজই কলকাতা অভিমুখে যাত্রা করবে। রাবেয়ার চোখে জল। আপন মনে সে বলে ওঠে, এই চন্দনপুর গ্রামেই আমার জন্ম, বেড়ে ওঠা। তারপরে একদিন রহমত মিয়ার সাথে আলাপ, তারপর শাদি, আর আজ এই গ্রাম ছেড়ে এই রাবেয়া শহরে যাচ্ছে। আপনি চিন্তা করছেন কেন? সুস্থ হয়ে আপনি আবার এই গ্রামে ফিরে আসবেন। রমেশ রাবেয়াকে নিয়ে নৌকোয় উঠে বসে। আর ঠিক তখনই সে দেখতে পায় একটু দূরেই রহমত মিয়া দাঁড়িয়ে রয়েছে। হাত নাড়িয়ে সে বলছে, সাবধানে যাবেন বাবু, আপনি সাক্ষাৎ ফেরেশতা বাবু, সাক্ষাৎ ফেরেশতা। আজ আমার মুক্তি, ভালো থাকবেন বাবু, ভালো থাকবেন। শুনছিলেন প্রিয়াঙ্কা অধিকারীর লেখা গ্রাম বাংলার ভূতের গল্প
রহমত মিয়ার নাও। গল্প পাঠে রিতম। রহমত মিয়ার চরিত্রে অমিত, রমেশের চরিত্রে সায়ন, জমিদার বাড়ির ছোট ছেলের চরিত্রে কৃত্তিক, পিসিমার চরিত্রে মঞ্জরি, রাবেয়া বেগমের চরিত্রে অয়ন্তিকা। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ নির্মাণ করেছে 62APA স্টুডিও। পোস্টার ডিজাইন করেছে অর্কজিৎ। আগামী সপ্তাহে শনিবার আরও একটি গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।